লেবু গাছ না বাড়ার প্রধান কারণ হচ্ছে ডাইব্যাক। আমাদের বাগানে এমন কিছু লেবু গাছ রয়েছে যেখানে ফুল ফল তো দূরের কথা, নতুন করে একটি শাখাও গজায়নি। আর এজন্য দায়ী ডাইব্যাক। লেবু গাছকে সুস্থ সতেজ করার জন্য এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য তাই ডাইব্যাক আমাদের প্রথমে সারাতে হবে। আজকের ভিডিওতে থাকবে ডাইব্যাক নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন ভিডিওটি কন্টিনিউ। নমস্কার দর্শক। ডাইব্যাক রোগের প্রথম লক্ষণ ফুটে ওঠে শাখা মরার মাধ্যমে। দেখবেন আমাদের গাছ তো বারভিতি এমনিতেই নেই, তারপরে নতুন করে শাখা শুকিয়ে আসছে। হয়তো প্রথমে পাতাগুলো হলুদ হয়ে যাবে, কচি ডগাটি আগে শুকিয়ে যাবে, তারপর ধীরে ধীরে গাছ খর্বাকৃত হতে শুরু করবে। আর এই রোগ যদি একবার গাছে সঠিকভাবে লেগে যায়, সেই গাছ থেকে আপনি কখনো ফুল ফল পাবেন না। তাই ফুল আসার আগে প্রথমে এই রোগকে সারিয়ে তুলতে হবে। আমার এখানে এই লেবু গাছটি রয়েছে, দেখতে পাচ্ছেন পাতাগুলো যথেষ্ট পরিণত। এই দেখুন ডগা শুকিয়ে গিয়েছে, এখানে শুকিয়ে গিয়েছে, এই সাইডে দেখুন, এই দেখুন শুকিয়ে গিয়েছে। ঠিক আছে, এই লক্ষণ হচ্ছে ডাইব্যাকের আসল লক্ষণ। আমরা অনেক সময় কমেন্ট করি যে আমি গাছটি বসিয়েছি 1 বছর হয়ে গিয়েছে, 1.5 বছর হয়ে গেছে, নতুন করে শাখা পোশাখা তেমন বাড়েনি বা ফুল ফল আসা প্রায় বন্ধ। অথচ একই বয়সের অন্য কোনো গাছে ফুল এসেছে, ফল হয়েছে, শাখা প্রশাখায় গাছটি একটি মহিরুহ। এই যে সমস্যাটা, এই সমস্যার জন্য দায়ী ডাইব্যাক। তো দর্শক, রোগের সিমটমস তো আমরা দেখলাম। তো এই ডাইব্যাকটি আসে কেন, বা এই ডাইব্যাক থেকে আমরা গাছকে রক্ষা করতে পারবো কিভাবে? ডাইব্যাক হচ্ছে একটি ছত্রাক গঠিত রোগ। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ছত্রাক যখন আমাদের গাছগুলোতে লাগবে, তাদের পরিস্থিতি এমন চলে আসবে। তো দর্শক, তাহলে এই ডাইব্যাক রোগকে যদি আমরা সারাতে চাই, সেক্ষেত্রে আমাদের ছত্রাকনাশকও কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করে সারাবো? প্রথমে হচ্ছে, যে শাখা একবার অসুস্থ হয়ে গিয়েছে বা যে শাখায় রোগটি ভালোভাবে সংক্রামিত হয়েছে, সে তো শুকিয়ে আসবে। তাকে আমাদের কাঁচা অংশ সমেত বা সুস্থ অংশ সমেত কেটে গাছ থেকে বাদ দিতে হবে। আর নয়তো অসুস্থ অংশ যদি আমরা কাটি, সেখান থেকে আবার রোগটি ধীরে ধীরে বাড়তে বাড়তে সুস্থ শাখাকে আবার পুনরায় অসুস্থ করে তুলবে। তাই যে সমস্ত গাছের শাখা এরই মধ্যে শুকিয়ে এসেছে, নির্দ্বিধায় সেসব আমরা কেটে দেব। গাছে যখন ফুল আসবে, গাছে যখন ফল থাকবে, যে কোনো অবস্থায় কিন্তু সেসব শাখা আমাদের কাটতে হবে। 2 নম্বরে হচ্ছে, সেই কাটা অংশে অবশ্যই ছত্রাকনাশক পেস্ট লাগাতে হবে। যে ছত্রাকনাশক ভালো কাজ করে, এর মধ্যে একটি হচ্ছে ব্লাইটক্স বা কপারযুক্ত ছত্রাকনাশক। ব্লাইটক্স যদি না থাকে, যে কোনো কপারযুক্ত ছত্রাকনাশক আপনারা গাছে লাগাতে পারবেন। ম্যানকোজেব কার্বনডাজিম ছত্রাকনাশক লাগালেও ভালো কাজ হয়। সেক্ষেত্রে আপনাকে একটু ঘন ঘন লাগাতে হবে। ঠিক আছে, এমিস্টার টপ আপনি ব্যবহার করতে পারেন। মোট কথা, যদি কড়া পাওয়ারের ছত্রাকনাশক আপনি দিতে পারেন, সেক্ষেত্রে গাছটা দ্রুত সুস্থ হয়ে আসে। 3 নম্বর হচ্ছে, এই ডাল শুকিয়ে যাওয়া রোগ শুধু ডালে সীমাবদ্ধ থাকে না, থেকে যায় টবে, থেকে যায় গাছের শিকড়ে। ছত্রাকনাশক গাছে স্প্রে করব, কিছুটা ছত্রাকনাশক গোলা জল টবের মাটিতে কিন্তু ঢেলে দেব। এতে শিকড়গুলো কিন্তু ছত্রাক মুক্ত হয়ে আসবে, বা মাটিতে থাকা যে ছত্রাক পরবর্তীতে যে গাছের আবার ডাইব্যাক রোগ নিয়ে আসবে বা ক্ষতি করবে, সেসব কিন্তু হবে না। এক্ষেত্রে আপনারা সেই ব্লাইটক্স গোলা জল ব্যবহার করতে পারেন, ভ্যাবিস্টিন ব্যবহার করতে পারেন, বা আপনাদের হাতে থাকা ভালো মানের ছত্রাকনাশক গোলা জল অবশ্যই ব্যবহার করবেন। দেখুন, যদি আপনি আজকে শাখাগুলো কেটে দেন, তাহলে আজকে পেস্ট লাগাবেন প্লাস ছত্রাকনাশক স্প্রে করে দেবেন, মাটিতেও দিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। ঠিক 10 থেকে 12 দিন পর বা 15 দিন পর আরেকবার কিন্তু আপনি গাছে স্প্রে করবেন, মাটিতে দিয়ে দেবেন। তবে গাছে আপনি ঘন ঘন স্প্রে করতে পারবেন, মাটিতে ঘন ঘন ব্যবহার করবেন না। 1 মাসের ব্যবধানে 2 বার, মোটামুটি বছরে 3 থেকে 4 বার যদি আপনারা ব্যবহার করেন, এতেই যথেষ্ট। দর্শক, আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই রোগটি গাছে আসে কি করে, কিভাবে আমরা গাছকে অ্যাডভান্স প্রোটেকশন দিতে পারি? আর গাছে আসার বিভিন্ন মাধ্যম রয়েছে। আক্রান্ত গাছের টাচে যদি আসে, সেক্ষেত্রে রোগটি হতে পারে। নার্সারি থেকে যখন আমরা প্রথম গাছ নিয়ে আসি,
সেখানে দেখবেন নার্সারিতে গাদাগাদি করে গাছ রাখা হয়, প্রচুর পরিমাণে গাছ। এবার সেখানে যদি কোনো রকম ডাইভেক্টের সংক্রমণ থাকে, সেই গাছের মাধ্যমে কিন্তু আমাদের বাগানের রোগটি সংক্রামিত হতে পারে। তাই যদি আমরা তার প্রোটেকশন এর কথা বলি, নার্সারি থেকে গাছ কেনার সঙ্গে সঙ্গে সেখানে ভালো মানের ছত্রাকনাশক লাগাবো এবং তারপর আমাদের বাগানে এনে রাখবো। এতে কিন্তু রোগটা সংক্রামিত কম হবে। তারপর একই মাটি বহু বছর ব্যবহার করলে এ রোগের সংক্রমণ হতে পারে, কারণ ছত্রাক কোনো না কোনোভাবে চলে আসে। ক্ষেত্রে বর্ষার অতিবৃষ্টির জল টবের মাটিতে জমে থাকে, শিকড় কিন্তু পচতে শুরু করে, কারণ অত্যাধিক জল শিকড় কিন্তু টানতে পারবে না, সে পচেই যাবে। সেই ধরনের প্রবণতা হলেও কিন্তু গাছে ডাইব্যাক চলে আসে। তাই আমরা যদি তার বিরুদ্ধে গাছকে প্রোটেকশন নিতে বলি, সেক্ষেত্রে আমাদের টবে ড্রেনেজ সিস্টেম ভালো করতে হবে, ঝুরঝুরে মাটি দিয়ে গাছ বসাতে হবে যেন শিকড় ভালোভাবে সার্ভাইভ করতে পারে এবং অতিবৃষ্টির জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। বহু ক্ষেত্রে আবার আমরা এত কম পরিমাণ জল ব্যবহার করি, 2-3-4 দিন জল ব্যবহার করিই না। সেক্ষেত্রে কি হয়, টবের যে গাছগুলো তার শিকড় কিন্তু শুকিয়ে আসে। অনেক সময় আমরা ওয়াটার স্টেজ দিয়ে গাছে ফুল নিয়ে আসি, লেবু গাছে, আম গাছে, জামরুল গাছে, ঠিক আছে? এতটা জলকষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু শিকড়গুলো শুকিয়ে আসে এবং শাখা পোশাকা শুকাতে শুরু করে। তাই সেসব করলে আবার হবে না। এক্সেস জল দিয়ে যেমন শিকড়কে পচানো যাবে না, আবার একদম জলশূন্য করে শিকড়কে শুকানো যাবে না। মোটামুটি একটি ব্যালেন্স আমাদের মেনটেন্স করতে হবে, তবে কিন্তু ডাইব্যাকের মতো সমস্যা আমাদের বাগানে ঢুকতে পারবে না। অনেক সময় আমরা অত্যাধিক রাসায়নিক খাবার ব্যবহার করি। অত্যাধিক রাসায়নিক খাবার ব্যবহার করার পর মাটি কিছুটা কম্প্যাক্ট হয়ে আসে, কারণ আমরা টবের চাষি, টবের সীমিত মাটিতে গাছের বাস। এখানে যদি অত্যাধিক রাসায়নিকযুক্ত খাদ্য ব্যবহার করা হয়, শিকড় ড্যামেজ হবেই, সেখান থেকে কিন্তু এই সমস্ত রোগের উৎপত্তি হতেই পারে। তাই যখনই আমরা খাবার ব্যবহার করব, সেই খাবারের মধ্যে রাসায়নিক পরিমাণ যেন থাকে মিনিমাম, আর অর্গানিক পরিমাণই থাকবে সব থেকে বেশি। অনেক সময় আমরা তরল সার ব্যবহার করি, সবজির খোসা পচিয়ে, কলার খোসা পচিয়ে, এই সমস্ত পচিয়ে ব্যবহার করি, গাছের বার বৃদ্ধি ভালো হয়। কিন্তু সেই খাবারও কিন্তু ছত্রাক থাকতে পারে, সেই খাবারে কিন্তু ডাইব্যাকের মতো সমস্যা চলে আসতে পারে। আমরা সেই খাবারের মধ্যে অল্প একটু জৈব ছত্রাকনাশক মিশিয়ে ছত্রাককে নষ্ট করে তারপর আমরা যদি ব্যবহার করি, সেই সমস্যা আসবে না। ক্যালসিয়ামের সোর্স যদি গাছ কম পরিমাণে পায়, শিকড় অসুস্থ হয়ে আসে, গাছের শাখা প্রশাখা অসুস্থ হয়ে আসে, কাষ্ঠল অংশ গঠনে অসুবিধা হয়। সেক্ষেত্রেও কিন্তু শাখা মরার সমস্যা, শিকড় পচে যাওয়ার সমস্যা হতে পারে। ক্যালসিয়ামের অভাবে মাটি কম্প্যাক্ট হয়ে আসে, মাটির পিএইচ লেভেলে গড়বড় দেখা যায়। তাই বছরে অন্তত 4 থেকে 5 বার ক্যালসিয়ামযুক্ত খাদ্য আমাদের ব্যবহার করতে হবে। আমরা জিপসাম, চুনগুলা জল তরমাটিতে ব্যবহার করতে পারি। তো দর্শক, এখনো হচ্ছে আগস্টের শেষ, সেপ্টেম্বরের শুরু। এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, এখন আমাদের বাগানে কিছু গাছ রয়েছে, যে সমস্ত গাছ পরবর্তীতে কিন্তু ফুল নিয়ে আসবে। এখন যদি ডাইব্যাকের মতো সমস্যা চলেও আসে, তাকে দমন করার জন্য কিন্তু সময়টুকু আমরা পেয়ে যাব। আর তাই কিন্তু আজকের এই ভিডিও। আমাদের বাগানে এমন গাছ রয়েছে যে সমস্ত গাছের ভার বৃদ্ধি নেই, বিগত দিনে ফুল এবং ফল হয়নি, এই বছরও হবে কি না হবে কোনো গ্যারান্টি নেই। সেই সমস্ত গাছের চিকিৎসা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। যে গাছ বাড়েনি, যে গাছ অসুস্থ, সম্ভব হলে সেই গাছকে রিপোর্ট করে দিন। কারণ যেই গাছ বাড়েনি সেই গাছের শিকড়ে সমস্যা রয়েছে। অসুস্থ শাখা কেটে দিলেই যে গাছ সুস্থ হয়ে যাবে তেমন নয়, শিকড়ে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু গাছ বাড়বে না। এই লেবু গাছগুলো তখনই ফুল এবং ফল নিয়ে আসবে যে লেবু গাছগুলো এখন নতুন করে শাখা প্রশাখা গজাতে পারবে। এই বর্ষাতে বা লাস্ট এই বর্ষাতে যদি তার শাখা প্রশাখা না গজায়, বুঝতে হবে এই গাছের সমস্যা রয়েছে, এই গাছে ফুল ফল আসবে না, এই গাছ থেকে ফলন আপনি পাবেন না। তাই সে সমস্ত গাছ যদি এখন আমরা টব থেকে তুলে একটু ভালো টবে এনে বসাই, জৈব খাবারযুক্ত মাটিতে এনে বসাই, শিকড়ের সমস্যা যদি থাকে তার যদি চিকিৎসা সারি, ছত্রাকনাশক গুলা জল ব্যবহার করি, পচে যাওয়া শিকড় কেটে দিই, তবে কিন্তু এই 3 থেকে 4 মাসের মধ্যে গাছের গ্রোথ আবার বাড়তে শুরু করবে। নিশ্চয়ই আপনি সেই গাছ থেকে ফলন পাবেন। ভিডিও শেষ করব একটি টিপসের মাধ্যমে। দর্শক, বহু ক্ষেত্রে আমরা টবের মাটিতে খাবার ব্যবহার করি, কখনো বেশি ব্যবহার করে দিই, কখনো খাদ্যহীনতায় ভোগে আমাদের টবগুলো। খাদ্য এবং বিভিন্ন প্রকার নিউট্রিয়েন্টসের ঘাটতিতেও কিন্তু গাছে এই সমস্ত সমস্যা আসতে পারে।
গাছ রোগাক্রান্ত হয়ে যায় বিভিন্ন কারণে, অবশ্যই অসুখ বিসুখ, ছত্রাক এবং বিভিন্ন পোকার কারণে। সেই সঙ্গে গাছে যদি পটাশিয়ামের ঘাটতি হয়, ফসফরাসের ঘাটতি হয়, ক্যালসিয়ামের ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু গাছে বিভিন্ন সমস্যা লেগেই থাকে। ক্যালসিয়ামের যদি ঘাটতি হয়, শিকড়ের সার্ভার কিন্তু ভালো হবে না, কোনোভাবেই হবে না। কাষ্ঠল অংশ কিন্তু ভঙ্গুর হয়ে আসবে, বা গাছ অল্পতেই পোকায় এবং ছত্রাকে আক্রান্ত হয়ে আসবে। ফসফরাসের ঘাটতিতে শিকড় সার্ভাইভ করতে পারবে না। গাছের যে ফুড সার্কুলেশন, সেখানেও কিন্তু বাধার সৃষ্টি হয়। পটাশিয়াম গাছের অল ওভার হেলথকে কন্ট্রোল করে। ফুল নিয়ে আসা, ফল নিয়ে আসা, পাতার গঠন, খাদ্য গাছের সম্পূর্ণ শরীরে পৌঁছে দেওয়া, এই সমস্ত খাবার আমাদের নিয়মিত ব্যবহার করতে হবে এবং প্রয়োজন মতোই ব্যবহার করতে হবে। তবে কিন্তু গাছে এই সমস্ত সমস্যা কম আসবে। তাই সবসময় আপনার সুষম খাদ্য ব্যবহার করবেন। যদি আপনারা পারেন, সেক্ষেত্রে অর্গানিক প্রসেসই ব্যবহার করবেন। যদি সেটা সম্ভব না হয়, আপনারা রাসায়নিক প্রসেসও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পরিমাণটা খুব দায়িত্ব সহকারে মেনটেন্স করবেন। এতে আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না, ডাইব্যাকের মতো সমস্যা আসবে না। পরবর্তীতে যে ফুল নিয়ে আসা, বিশেষ করে জানুয়ারি বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে এই সমস্ত গাছ কিন্তু ফুল নিয়ে আসবে, সেখানে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। আর তখনই দেখবেন আপনাদের ছাদে ব্যালকনিতে যে ২-৪টে করে গাছ রয়েছে, প্রতিটা গাছে ফলন হবে এবং বাম্পার ফলন হবে। ডাইব্যাক গাছের শেষ অধ্যায় নয়। ডাইব্যাক আমাদের অনেক কিছু শেখাতে পারে। পুনরায় গাছকে আবার সুস্থ সতেজ করতে পারে। আমরা আবার সেই গাছকে ফুলে এবং ফলে ভরিয়ে রাখতে পারি। তো ধন্যবাদ দর্শক। লেবু চাষ সম্বন্ধিত আরো ভিডিও রয়েছে। এই সমস্ত গাছের রোগ বিরোগ নিয়ে প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে। আশা করি সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।